রাজা বিক্রম তাঁর মন্ত্রী জগন্নাথের সাথে বাগানে দাঁড়িয়ে কোনো এক গভীর বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই তার মেয়ে রাজকন্যা সৌমা সেখানে এসে হাজির হলো। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? বাবা, আমি স্থির করেছি যে আমি শুধু তাকেই বিয়ে করব যে আমার 3টে শর্ত পূরণ করবে। একথা শুনে রাজা বিক্রম তার মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কি এমন 3টে শর্ত? প্রথম শর্ত হলো, আমার হবু স্বামী কোনো রাজবংশের ছেলে হবে না, বরং সে হবে একজন সাধারণ ঘরের ছেলে। কিন্তু তা কি করে সম্ভব রাজকন্যা? আপনি তো একজন রাজকুমারী। হ্যাঁ, আমি জানি যে আমি একজন রাজকন্যা, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি নিজের কাছে প্রতিজ্ঞা করেছি যে যে পুরুষ আমার এই 3টে শর্ত পূরণ করতে পারবে আমি তাকেই বিয়ে করব। আমি আমার নিজের দেওয়া কথা ফেরাতে পারবো না, তাহলে আমার পাপ হবে। আর বাকি 2টো শর্ত কি? বাকি 2টো শর্ত আমি কেবল আমার হবু স্বামীকেই জানাবো, আপনাকে নয়। রাজা বিক্রম তার মেয়েকে বোঝানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু রাজকন্যা সৌমা নিজের জেদেই অটল রইল। শেষমেশ রাজা বিক্রম মন্ত্রী জগন্নাথের দিকে তাকালেন। মন্ত্রী মশাই, যান গিয়ে সারা রাজ্যে এই কথা ঘোষণা করে দিন। মন্ত্রী জগন্নাথ রাজ্যে ঘোষণা করার জন্য সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর সাবিত্রী কুয়ো থেকে জল তুলছিল। ঠিক তখনই গ্রামের জমিদার সেখানে এসে হাজির হলো। সাবিত্রী, তোর স্বামী আমার থেকে ধার নিয়েছিল। ধার শোধ করার আগেই সে তো দুনিয়া ছেড়ে পালিয়েছে। এখন সেই ধার কে শোধ করবে? যতদূর আমি জানি, আমার ছেলে অর্জুন তো আপনাকে তার বাবার ধার একটু একটু করে শোধ করেই চলেছে। যে সামান্যটুকু বাকি আছে সেটাও সে শোধ করে দেবে। কিন্তু আমার বাকি টাকা এক্ষুনি চাই। ঠিক তখনই সেখানে অর্জুন এসে গেল। এখান থেকে চলে যাও জমিদার। একদম ভেবো না যে তোমার এই ফাঁকা আওয়াজে আমি ভয় পেয়ে যাব। তোমার 75% ধার আমি মিটিয়ে দিয়েছি, বাকিটাও মিটিয়ে দেব। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শোধ করে দিস, নইলে আমি তোকে কিন্তু দেখে নেব। এই কথা বলে জমিদার সেখান থেকে চলে গেল। অর্জুন তার মাকে নিয়ে বাড়ি ফিরে এলো। অর্জুনের মা সাবিত্রী খুব চিন্তায় পড়ে গেল। বাবা, জমিদার খুব ভয়ঙ্কর লোক রে। তুমি অযথাই চিন্তা করছো মা। সে যতই ভয়ানক হোক না কেন, আমি কাউকেই ভয় পাই না। তখনই সেখানে গ্রামের মোড়ল এলেন। অর্জুন, তুমি কি রাজ্যে হওয়া নতুন ঘোষণার কথা শুনেছ? কিসের ঘোষণা? রাজ্যে ঘোষণা করা হয়েছে যে রাজকন্যা সৌমা কেবল সেই ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নেবে যে তার 3টে শর্ত পূরণ করতে পারবে। আর তার প্রথম শর্তটা হলো, ছেলেটি কোনো রাজবংশের হবে না, হতে হবে একেবারে সাধারণ। কে জানে কত মানুষ গিয়ে নিজেদের ভাগ্য পরীক্ষা করে ফিরেছে। তুমি একবার নিজের ভাগ্যটা পরীক্ষা করে দেখো না, হয়তো রাজকন্যা তোমার ভাগ্যেই লেখা আছে। একথা শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। যদি সত্যি এমনটা হয় তবে আমার জন্য খুবই ভালো হবে। পরের দিন অর্জুন রাজপ্রাসাদে গিয়ে হাজির হলো। রাজদরবারে রাজা বিক্রম, মন্ত্রী জগন্নাথ আর রাজকন্যা সৌমা বসেছিলেন। কে তুমি? মহারাজ, আমার নাম অর্জুন। আমি একজন সাধারণ ঘরের ছেলে। আমি যখন রাজকন্যার 3টে শর্তের কথা শুনলাম, তখন আমি আমার ভাগ্য পরীক্ষা করতে এখানে চলে এলাম। রাজকন্যা সৌমা অর্জুনের দিকে গভীর দৃষ্টিতে তাকালো। প্রথম শর্তটা তো তুমি শুনেইছ, কিন্তু পরের কথাটাও ভালো করে শুনে নাও। বিয়ের পর আমি এই রাজপ্রাসাদ ছেড়ে দেব আর একেবারে সাধারণ জীবন যাপন করব।
তুমি যদি ভেবে থাকো যে আমাকে বিয়ে করার পর তুমি রাজপুত্র হয়ে যাবে, তবে সে চিন্তা মন থেকে ঝেড়ে ফেলো। যদি তুমি আমার এই শর্তে রাজি থাকো, তবে বাকি দুটো শর্ত আমি তোমাকে বিয়ের পরেই জানাবো। অর্জুন রাজকন্যা সৌমার দিকে তাকিয়ে রইল। প্রথম দর্শনেই রাজকন্যাকে অর্জুনের খুব পছন্দ হয়ে যায়। ঠিক আছে, আমি রাজি। একথা শুনে রাজকন্যা সৌমা গভীর চিন্তায় মগ্ন হল। বেশ, আমি তোমাকেই আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিচ্ছি, কিন্তু এর জন্য আমাকে তোমার সাথে একটু একান্তে কথা বলতে হবে। একথা বলে রাজকন্যা সৌমা তার বাবার দিকে তাকালো। বাবা, আমি কি ওর সাথে কিছুক্ষণ একান্তে কথা বলতে পারি? রাজা বিক্রম মন্ত্রী জগন্নাথের দিকে একবার দেখালেন, তারপর নিজের মেয়ের দিকে তাকালেন। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। রাজকন্যা সৌমা অর্জুনকে একটু নিরিবিলিতে নিয়ে গেল। কিছুক্ষণ পর দুজনেই রাজদরবারে ফিরে এলো। আমি এখন ওকে বিয়ে করতে প্রস্তুত। আসলে আমি ওর পছন্দ অপছন্দগুলো জানতে চাইছিলাম। ওর যা যা পছন্দ তার বেশিরভাগই আমারও পছন্দ। কিছুক্ষণ পরেই একেবারে সাধারণ নিয়মনীতি মেনে রাজকন্যা সৌমা আর অর্জুনের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বাবা, আমি এখন অর্জুনের স্ত্রী, আর আমি একজন সাধারণ মেয়ের মতোই আমার বাকি জীবনটা কাটাতে চাই। তাই আজ থেকে রাজবংশের সাথে আমার আর কোনো সম্পর্ক রইল না। যদি আমার বা আমার স্বামীর কোনো ভুল হয়, তবে আমাদের সাথেও যেন ঠিক তেমনই বিচার করা হয় যেমনটা সাধারণ প্রজাদের সাথে করা হয়ে থাকে। কিন্তু মা, তা কি করে হয়? সেসব আমি কিচ্ছু জানি না। আপনি শুধু আমাকে কথা দিন বাবা। আমি তোমাকে কথা দিলাম, এতদিন তোমার সব ইচ্ছে পূরণ করেছি, তোমার এই ইচ্ছেটাও পূরণ করব। কিছুক্ষণ পর রাজকন্যা সৌমা অর্জুনের সাথে তার বাড়িতে এসে পৌঁছালো। অর্জুন তার মাকে সব ঘটনা খুলে বলল। বাবা, এতে তোর কি লাভ হলো? প্রথম দর্শনেই আমি রাজকন্যার প্রেমে পড়ে গিয়েছিলাম, আর ভালোবাসার কাছে ধন সম্পদ তো কিছুই না, সে তো তুমি আমায় শিখিয়েছিলে। সাবিত্রী মুচকি হাসল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। একদিন অর্জুন একটা গাছের নিচে বসেছিল। ঠিক তখনই জমিদার সেখানে এসে হাজির হলো। তুই তো ভেবেছিলি রাজকন্যাকে বিয়ে করলে বিনা পারিশ্রমিকে একদম সিংহাসনে বসে যাবি, কিন্তু তুই তো একটা কানাকড়িও পেলি না। জমিদার, এখান থেকে বিদায় হও। আমি তোমার বাকি সব ধারও চুকিয়ে দিয়েছি। আমি তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না। কথা বলবি বা কি করে? তোর কপালে তো গরিব হয়েই থাকাই ছিল। রাজকন্যা তোর জীবনে এলো ঠিকই, কিন্তু সাথে করে সেই দারিদ্রতাই নিয়ে এলো। এ কথা বলে জমিদার অর্জুনকে নিয়ে ঠাট্টা করতে করতে সেখান থেকে চলে গেল। অর্জুন নিজের বাড়িতে ফিরে এলো। তুমি আমাকে কথা দিয়েছিলে যে বিয়ের পর তুমি আমার বাকি দুটো শর্তও পূরণ করবে। হ্যাঁ, আমিও এখন আমার কথায় অনড় আছি। রাজকন্যা সৌমা গভীর দৃষ্টিতে অর্জুনের দিকে তাকালো। তাহলে এবার আমার দ্বিতীয় শর্তটা শোনো। তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে, সেটাও আবার চোরের মতো লুকিয়ে। আমার বাবা রাজা বিক্রম তার গলায় একটা হার পরেন। সেই হারে একটা বিশেষ ধরনের হিরে বসানো আছে। তোমাকে চুপি চুপি সেই হারটা চুরি করে এখানে নিয়ে আসতে হবে, আর কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। এ কেমন অদ্ভুত শর্ত! শর্ত তো শর্তই, এবার তুমিই ভেবে দেখো নিজের দেওয়া কথা রাখবে কিনা। অর্জুন কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন রইল। আমি জানি না তোমার এই শর্তের পেছনে কি রহস্য লুকিয়ে আছে, কিন্তু আমি যখন কথা দিয়েছি তখন আমি ঠিকই রাখবো। রাতের অন্ধকার
অর্জুন রাজপ্রাসাদের দিকে রওনা হলো। সে পাঁচিল টপকে প্রাসাদের ভেতরে ঢুকল এবং পা টিপে টিপে রাজা বিক্রমের শোয়ার ঘরে পৌঁছে গেল। রাজা বিক্রম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। অর্জুন খুব চতুরতার সাথে রাজা বিক্রমের গলা থেকে হারটা খুলে নিল এবং সেখান থেকে বেরিয়ে এলো। সে সোজা নিজের বাড়িতে ফিরে এলো আর রাজকন্যা সৌমাকে হারটা দেখালো। আমি আমার পরের শর্তটা তোমাকে কাল দুপুরে জানাবো। পরদিন সকালে রাজা বিক্রম চোখ খুলে দেখেন তার গলার হারটা গায়েব। তিনি রাগে ফেটে পড়লেন। তিনি সাথে সাথে মন্ত্রী জগন্নাথের কাছে ছুটে গেলেন। আমার গলার হার কোথায় গেল? এটা কিভাবে সম্ভব? আপনার গলার হার চুরি করার সাহস কার হতে পারে? তুমি ভালো করে জানো যে ওই হারটা কতটা মূল্যবান। যেভাবে হোক আমার হারটা চাই। যাও, এখনই সেনাদের কাজে লাগিয়ে দাও। প্রাসাদের আনাজ কানাজ সব তন্ন তন্ন করে খোঁজো। একথা বলে রাজা বিক্রম রাজদরবারের দিকে চলে গেলেন। এবার আমার তৃতীয় আর শেষ শর্তটা শোনো। হ্যাঁ বলো, তোমার তৃতীয় আর শেষ শর্তটা কি? রাজকন্যা সৌমা অর্জুনের দিকে স্থির দৃষ্টিতে তাকালো। আমার তৃতীয় আর শেষ শর্ত হলো, তুমি এই হারটা নিয়ে সোজা রাজ দরবারে যাবে। বাবা নিশ্চয়ই হারটা নিয়ে খুব চিন্তিত আছেন। তুমি গিয়ে তাকে বলবে যে এই হারটা তুমিই চুরি করেছো। এটাও আর কেমন কথা? তুমি কথা দিয়েছিলে যে তুমি শর্ত পূরণ করবে। তবে তোমাকে বাবার কাছে আরো একটা কথা বলতে হবে। কি কথা? বাবা তোমার সাথে একজন সাধারণ প্রজার মতোই আচরণ করবেন। হার চুরি করার অপরাধে তোমাকে শাস্তি দেবেন। তোমাকে বাবার কাছে শুধু একটা কথাই বলতে হবে। শাস্তি স্বরূপ তিনি যেন তোমাকে পাতাল ঘরের কারাগারে বন্দি করেন। আর সবচেয়ে জরুরি কথা, তুমি বাবাকে একদমই বলবে না যে আমার দ্বিতীয় শর্ত পূরণ করতে গিয়েই তুমি হারটা চুরি করেছো। তুমি বলবে যে তুমি যখন প্রথমবার তার গলায় হারটা দেখেছিলে তখনই তোমার ওই হারের ওপর লোভ হয়েছিল। একথা শুনে অর্জুন গভীর ভাবনায় তলিয়ে গেল। আমি তোমাকে কথা দিয়েছি, আর আমি আমার কথা কখনোই অমান্য করব না। তোমার তৃতীয় আর শেষ শর্ত যদি এমনই হয় তবে আমি অবশ্যই সেটা পূরণ করব। রাজপ্রাসাদে তখন হুলুস্থুলু কাণ্ড। কিছুক্ষণ পরেই অর্জুন গিয়ে রাজদরবারে হাজির হলো। তুমি তো অর্জুন, আমার মেয়ের স্বামী। মহারাজ, কাল রাতে আমি আপনার হারটা চুরি করেছিলাম। তুমি এমন কাজ কেন করলে? আমি যখন প্রথমবার আপনার গলায় ওই হারটা দেখেছিলাম তখন থেকে ওটার ওপর খুব লোভ হয়েছিল। আমি ভেবেছিলাম রাজকন্যাকে বিয়ে করার পর আমি রাজপুত্র হয়ে যাব আর আপনার থেকে হারটা চেয়ে নেব। কিন্তু রাজকন্যা তো রাজবংশই ত্যাগ করলো, তাই হারটা চুরি করা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। একথা শুনে রাজা বিক্রম রাগে ফুঁসতে লাগলেন। আমরা তোমাকে এমন শাস্তি দেব যে তুমি সারা জীবন মনে রাখবে। কারণ আমাদের মেয়েই বলে গিয়েছিল আর তার স্বামীর সাথে যেন সাধারণ প্রজার মতোই বিচার করা হয়। আপনার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে আমি প্রস্তুত, কিন্তু আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি আপনার পাতাল ঘরের কারাগারের শাস্তির কথা অনেক শুনেছি সেখানকার সাজা নাকি খুব ভয়ানক হয়। আপনার গলা থেকে হার চুরি করেছি ভেবে আমার রাতে ঘুম আসছে না। আমি চরম শাস্তির যোগ্য। আপনি আমাকে ওই পাতাল ঘরের কারাগারে বন্দি করার আদেশ দিন। মূর্খ, তুই জানিস না যে তুই কি শাস্তি চাইছিস? ওই কারাগারে তুই বেশি দিন বাঁচতেই পারবি না। একথা বলে রাজা বিক্রম অর্জুনকে পাতাল ঘরের কারাগারে বন্দি করার নির্দেশ দিলেন। অর্জুন পাতাল ঘরে ঢুকে এক কোণে বসে পড়ল এবং এদিক ওদিক তাকাতে লাগলো। হঠাৎ তার নজর দেওয়ালের একটা পাথরের ওপর পড়ল। সে সাথে সাথে উঠে গিয়ে সেই পাথরটা সরানোর চেষ্টা করতেই পাতাল ঘরের ভেতরে একটা গুপ্ত দরজা খুলে গেল। অর্জুন পা টিপে টিপে সেই দরজার ভেতরে ঢুকতেই দেখল
সেখানে ঠিক রাজা বিক্রমের মতোই আর একজন শিকলে বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছেন। উঠুন উঠুন, আমি আপনাকে এখান থেকে মুক্ত করতে এসেছি। অর্জুন তৎক্ষণাৎ তার শিকলগুলো খুলে দিল। দ্বিতীয় রাজা চমকে উঠে বসলেন। কে তুমি? এই ধরে নিন, আমি রাজকন্যা সৌমার স্বামী। একথা শুনে দ্বিতীয় রাজা বিক্রম আরো অবাক হয়ে গেলেন। কিন্তু আমার মেয়ের তো বিয়েই হয়নি। এখন হয়ে গেছে। আমি কে আর এখানে কিভাবে এলাম সেই সব রহস্য আপনি কালের মধ্যে জানতে পারবেন। এদিকে রাজা বিক্রম নিজের ঘরে বসেছিলেন। ঠিক তখনই সেখানে মন্ত্রী জগন্নাথ এলেন। মহারাজ, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। রাজকন্যার স্বামী এমন বোকার মতো কাজ করতে গেল কেন? আর সে যদি হারটা চুরি করেছিল, তবে আবার সেটা আপনাকে ফিরিয়ে দিয়ে গেল কেন? রাজা গভীর চিন্তায় মগ্ন ছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সে নিজে থেকে পাতাল ঘরের কারাগারে শাস্তি চাইলো কেন? একথা বলে রাজা বিক্রম হারটার দিকে ভালো করে তাকালেন, আর পর মুহূর্তেই তার চোখে মুখে রাগের আগুন জ্বলে উঠল। মন্ত্রী জগন্নাথ, এই হারটা তো নকল। এ আপনি কি বলছেন? আমি একদম ঠিকই বলছি। তুমি খুব ভালো করে জানো যে ওই হারটা যদি 3 দিন আমার থেকে দূরে থাকে, তবে আমি আমার রূপে বেশি দিন থাকতে পারবো না। আমার সমস্ত জাদুকরী শক্তি ওই হারটার মধ্যেই লুকিয়ে আছে। মনে হচ্ছে খুব বড় চক্রান্ত চলছে। রাজা বিক্রম আর মন্ত্রী জগন্নাথ পেছনের দিকে ঘুরতেই দেখেন রাজকন্যা সৌমা সেখানে দাঁড়িয়ে আছে। এমন হাঁ করে কি দেখছো? তোমরা কি ভেবেছিলে আমি এখানে আসতে পারবো না? আমার ছেলেবেলায় এই প্রাসাদেই কেটেছে, আর এখানকার প্রতিটি গোপন রাস্তা আমার চেনা। তোমাকে তো আমি পরে দেখে নেব, কিন্তু তার আগে এই বহুরূপীটার খেল খতম করা যাক। একথা বলে রাজকন্যা সৌমা অর্জুনের দিকে তাকালো। এক্ষুনি ওই হাড় থেকে হিরেটা ভেঙে মাটিতে আছড়ে ফেলো। বহুরূপীর আসল রূপ বেরিয়ে পড়বে। অর্জুন সাথে সাথে হাড় থেকে হিরেটা খুলে মাটিতে আঁচড়ে ফেলল, আর মন্ত্রী জগন্নাথের পাশে দাঁড়িয়ে থাকা প্রথম রাজা বিক্রম নিজের আসল রূপে ফিরতে লাগলো। দেখতে দেখতে সে পাথরে পরিণত হতে শুরু করলো। আমাকে ক্ষমা করে দাও রাজকন্যা সৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি যে তুমি এত বুদ্ধিমতী। একথা বলতে বলতেই সে পুরোপুরি পাথরে পরিণত হলো। পর মুহূর্তেই এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটল এবং সেই পাথরের মূর্তি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। রাজকন্যা সৌমা নিজের আসল বাবা রাজা বিক্রমের দিকে তাকালো। বাবা, এবার আপনি প্রহরীদের ডাকতে পারেন। বহুরূপীটার শেষ রক্ষা আর হলো না। রাজা বিক্রম সাথে সাথে হাততালি দিলেন, আর প্রহরীরা সেখানে ছুটে এলেন। মন্ত্রী জগন্নাথকে এক্ষুনি বন্দি করো, আর টানতে টানতে রাজ দরবারে নিয়ে চলো। কিছুক্ষণের মধ্যেই রাজকন্যা সৌমা, আসল রাজা বিক্রম, অর্জুন আর মন্ত্রী জগন্নাথ রাজদরবারে এসে দাঁড়ালো। এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যাচ্ছে যে আমি আমার এই কাজে কিভাবে সফল হলাম। তাহলে সত্যিটা শোনো। বেশ কিছুদিন আগে আমার বাবার ওপর সন্দেহ হয়েছিল, কারণ ওনার স্বভাব দিন দিন বদলে যাচ্ছিল। একদিন আমি তোমার আর ওই বহুরূপীটার কথাবার্তা শুনতে পাই। তখন আমি জানতে পারি যে যাকে আমি আমার বাবা ভেবে এসেছি সে আসলে আমার বাবা নয়, বরং একটা বহুরূপী। সেই বহুরূপীটা ছিল জাদুকর কালরাজ, যে আমার বাবার রূপ ধরে রাজপ্রাসাদে ঘুরে বেড়াচ্ছিল। তোমাদের কথাবার্তা থেকেই আমি জানতে পেরেছিলাম যে তোমরা আমার আসল বাবাকে পাতাল ঘরের কারাগারে বন্দি করে রেখেছো, আর আমাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছো। তোমরা আমাকে সরিয়ে দেওয়ার আগেই আমি একটা ফন্দি আঁটি, আর সেই ফন্দি অনুযায়ী আমি ঘুণাক্ষরেও তোমাকে আর ওই জাদুকর কালরাজকে বুঝতে দিইনি যে আমি সব সত্যি জেনে গেছি।
আমি ইচ্ছে করেই 3টে শর্তের কথা তোমাদের সামনে তুলে ধরেছিলাম, যাতে তোমাদের বিশ্বাস হয় যে আমি রাজবংশ ত্যাগ করতে চাই আর আমার প্রাণটা অন্তত বেঁচে যায়। আমি প্রথম শর্তটা এই জন্যই রেখেছিলাম যে আমি একজন সাধারণ ঘরের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম। রাজকন্যা সৌমা অর্জুনের দিকে তাকালো। অর্জুন যখন আমার জীবনে এলো আর সেটা জেনেও আমাকে মেনে নিল যে বিয়ের পর তাকে একেবারে সাধারণ জীবন যাপনই করতে হবে, তখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছিল যে এই মানুষটাই আমার যোগ্য সঙ্গ দেবে। আমি ওকে একান্তে সব সত্যি কথা খুলে বলেছিলাম। রাজকন্যা আমাকে বলে দিয়েছিল যে জাদুকর কালরাজের সমস্ত জাদুকরি ক্ষমতা ওর গলায় ঝুলানো ওই হারটার মধ্যেই লুকিয়ে আছে। তাই পরিকল্পনা অনুযায়ী প্রথমে আমি ওর গলা থেকে হারটা চুরি করি, আর পরের দিন ওকে একটা নকল হার দিয়ে আসল হারটা নিজের কাছে রেখে দিই। আমি ইচ্ছে করেই পাতাল ঘরের কারাগারে বন্দি থাকা সাজা চেয়েছিলাম, কারণ রাজকন্যা আমাকে আগেই বলে দিয়েছিল যে পাতাল ঘরের ভিতরে একটা গুপ্ত দরজা আছে, যার একটা ইট সরালেই খুনে যায়, আর সেখানে আসল রাজা বিক্রম বন্দি আছে। আমি জানতাম যে কিছুক্ষণ পরে ওই জাদুকর বুঝতে পারবে যে ওর কাছে যে হারটা আছে সেটা নকল, আর সে নিশ্চয়ই কারাগারে ছুটে আসবে। সবকিছু আমার পরিকল্পনা মতোই হয়েছিল। আমি গোপন রাস্তা দিয়ে কারাগারে পৌঁছে যাই, আর জাদুকর কালরাজের সামনেই অর্জুন হিরেটা ভেঙে ফেলে এবং জাদুকরের খেল খতম হয়ে যায়। রাজকন্যা সৌমা মুচকি হাসল। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে জাদুকর কালরাজের বিনাশ কিভাবে হবে, সে কথা আমি কি করে জানলাম? এসব আমাকে একজন সাধু বলে গিয়েছিলেন। রাজা বিক্রম অত্যন্ত গর্বের সাথে সৌম্যার দিকে তাকালেন। আমার বুদ্ধিমতী মেয়ে, তুমি তো আমার 3টে শর্ত দিয়ে রীতিমতো বাজিমাত করে দিলে। সবই তো ভাগ্যের খেলা বাবা। আমার ভাগ্যে যদি অর্জুনের মতো স্বামী লেখা না থাকতো, তবে হয়তো আমি এসবের কিছুই করে উঠতে পারতাম না। রাজা বিক্রম রেগে গিয়ে প্রহরীদের দিকে তাকালেন। এই বিশ্বাসঘাতক মন্ত্রী জগন্নাথকে টানতে টানতে নিয়ে গিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দাও, সে যেন আর কোনোদিন ভোরের আলো দেখতে না পায়। প্রহরীরা মন্ত্রী জগন্নাথকে সেখান থেকে টানতে টানতে নিয়ে গেল। পরের দিন রাজা বিক্রম অর্জুনকে রাজ্যের নতুন রাজা হিসেবে ঘোষণা করে দিলেন।